নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের উপভেদ থেকে, অর্থাৎ সাহিত্যের উপভেদ থেকে পৌরাণিক নাটক। প্রথমেই বলি যে সাহিত্যে যে বিচিত্র সংরূপ সেগুলো প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে মূলত তার আঙ্গিক বা গঠনগত দিক থেকে, যেখানে উপন্যাস, ছোট গল্প এগুলোকে রাখা হচ্ছে কথা সাহিত্যের পর্যায়ে এবং নাটকের মতো একটি সংরূপকে রাখা হচ্ছে একটা ভিন্ন পর্যায়ে। যেখানে উপন্যাস বা ছোট গল্প সেটা যেমন একটা বর্ণনার মধ্য দিয়ে একটা পূর্বে ঘটে যাওয়া কাহিনীকে আমাদের সামনে তুলে ধরে, সেখানে পূর্বে ঘটে যাওয়া ঘটনা হলেও সেই ঘটনায় যখন নাটকের মধ্যে আসে তখন কিন্তু তাকে বাস্তবসম্মত রূপে, তাকে একেবারে প্রত্যক্ষ সংঘটনাত্মক রূপে তাকে তুলে ধরতে হয়। অর্থাৎ আমরা নাটকটা দেখি কিংবা পড়ি, যদি পড়ি বইয়ের পাতার ওই বর্ণগুলোই যেন আমাদের চোখের সামনে, আমাদের মনের একটা মঞ্চের মধ্যে যেন একটা নাটকের চরিত্রগুলোকে তুলে ধরে একটা মঞ্চায়িত রূপকে দেখায়, কিংবা যখন মঞ্চায়িত হয় তা তো আমাদের চোখের সামনে একেবারে সরাসরি যেন একটা বাস্তব ঘটনা, সেটা অতীতের হলেও সেটাকে যখন দেখানো হচ্ছে তখন যেন সেটাকে বলা যেতে পারে রিপ্রোডাক্ট করা হচ্ছে, সংঘটনাত্মক রূপে আমার চোখের সামনে ঘটছে, সেখানে বর্ণনার কোনো অবকাশ নেই। এটাই হচ্ছে নাটক। তো এখন এই যে নাটক, তার যে বিচিত্র শ্রেণীবিভাগগুলো, তার মধ্যে একটা হচ্ছে পৌরাণিক নাটক। নাম থেকেই আমরা বুঝতে পারছি এটা আসলে বিষয়গত দিক থেকে, অর্থাৎ কী বিষয় নিয়ে নাটকটা লেখা হচ্ছে তার উপর ভিত্তি করে পৌরাণিক নাটক বলে একটি শ্রেণীর কথা আমরা জানি। পৌরাণিক নাটক বলতে আমরা কি বুঝবো? সাধারণভাবে পুরাণকে অবলম্বন করে, পুরাণের কোনো চরিত্র, ঘটনা, প্রসঙ্গ সেগুলোকে অবলম্বন করে যে নাটক লেখা হচ্ছে তাকে আমরা পৌরাণিক নাটক বলতে পারি। অর্থাৎ যে নাটকের বিষয়বস্তু পুরাণ থেকে নেওয়া হয়েছে, চরিত্ররা পুরাণের চরিত্র, পৌরাণিক চরিত্র, রামায়ণ মহাভারতের কাহিনী হতে পারে, বা অন্য কোনো পুরাণের কাহিনী হতে পারে, বা পুরাণ ধর্মী কোনো কাহিনীও হতে পারে। আসলে পুরাণ ধর্মী কোনো কাহিনীও যে পৌরাণিক নাটকের অন্তর্ভুক্ত হতে পারে, কোন শর্তে হতে পারে, সেইটাকে মাথায় রাখতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র পুরাণকে অবলম্বন করলেই পৌরাণিক নাটক হয় না, এখানে আরেকটা শর্ত পূরণ করতে হয়। অনেক সময় সেই শর্তটা যদি পূরণ করা হয় তাহলে একেবারে পুরাণের বিষয় না হলেও পুরাণধর্মী কোনো কাহিনীও পৌরাণিক নাটকের পর্যায়ে পড়তে পারে। তাহলে সেখানে কি থাকবে না, সেখানে থাকবে আসলে ভক্তিরস সঞ্চার করে দেওয়া। অর্থাৎ শুধুমাত্র পুরাণকে বা পুরাণের চরিত্রকে অবলম্বন করলেই হবে না। পৌরাণিক নাটকের প্রধান দায়, বা পৌরাণিক নাটক যিনি লিখছেন সেই নাটককারের প্রধান দায় হচ্ছে যে দর্শক তথা পাঠকের মনে একটা ভক্তিরস সঞ্চার করে দেওয়া। অর্থাৎ ভক্তি জীবনেকে একটা আপাত সমস্যা থেকে বের করে একটা নতুন পথে সঞ্চারিত করতে পারে, সেই পথটা দেখাতে পারে। ভক্তির মধ্য দিয়ে নিজেকে পরিশুদ্ধ করা যায়, সেই ভক্তির পথে, সেই আত্মনিবেদনের পথে সঞ্চারিত করা, আমাদের দর্শক পাঠকের মনকে সঞ্চারিত করা, এটা কিন্তু পৌরাণিক নাটকের বা চালিত করা পৌরাণিক নাটকের একটা অন্যতম প্রাণধর্ম আমরা বলতে পারি। যে প্রাণধর্মকে রক্ষা করে অনেক সময় পুরাণকে নিয়ে নাটক সরাসরি লেখা না হলেও তাকে পৌরাণিক নাটক বলা যেতে পারে, আবার পুরাণকে নিয়ে নাটক লেখা হলেও তাকে পৌরাণিক নাটক বলবো না যদি না সেটার মধ্যে ভক্তিরস থাকে। তাহলে পৌরাণিক নাটকের প্রধান লক্ষণ হচ্ছে যে তা পুরাণকে নিয়ে লেখা হবে বা পুরাণ ধর্মী কাহিনীকে নিয়ে লেখা হবে, এবং তার মূল শর্ত হচ্ছে দর্শক পাঠকের চিত্তে ভক্তিরস সঞ্চার করে দেওয়া। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সেটা কিন্তু নাটক, নিছক ভক্তিরস সঞ্চার করবার কোনো ক্ষেত্র নয়। ফলে পৌরাণিক নাটকের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তা হচ্ছে পৌরাণিক নাটক প্রথমত সেটা নাটক, ফলে ভক্তিরস সঞ্চার করবার পাশাপাশি সেখানে কিন্তু নাটক হিসাবে চরিত্রগুলোর অন্তর্দ্বন্দ্ব, ঘাত প্রতিঘাত, রক্তমাংসের মানুষ হিসাবে তাদের যে ভূমিকা সেটাকেও রক্ষা করতে হবে। অর্থাৎ শুধুমাত্র পৌরাণিক কাহিনীকে নিয়ে ভক্তিরস সঞ্চার করে দিলে হবে না, চরিত্র হিসাবে সেই পৌরাণিক চরিত্রগুলো বা পুরাণ থেকে তুলে আনা চরিত্রগুলোর মধ্যে আধুনিক মানুষের দ্বন্দ্ব দেখাতে হবে, রক্তমাংসের মানুষের প্রবৃত্তির ঘাত প্রতিঘাত দেখাতে হবে। কারণ নাটকের মূল শর্ত হচ্ছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব হচ্ছে বাইরের দ্বন্দ্ব হতে পারে, চরিত্রের ভেতরের দ্বন্দ্ব হতে পারে, এবং চরিত্রের ভেতরের দ্বন্দ্ব যাকে ইনার কনফ্লিক্ট বলি, যা শেক্সপিয়রের সময় থেকেই বেশি করে আমাদের সাহিত্যে উঠে আসছে। হ্যামলেটের মধ্যে, ম্যাকবেথের মধ্যে আমরা সেই ধরনের দ্বন্দ্ব লক্ষ্য করি, সেই দ্বন্দ্বকে সঞ্চার করতে হবে। এটাও কিন্তু পৌরাণিক নাটকের একটা বড় শর্ত। অর্থাৎ পুরাণ কাহিনী, ভক্তিরস সঞ্চার এবং তার সঙ্গে নাটক, এই দুইয়ের সুচারু সমন্বয়েই পৌরাণিক নাটক লেখা হয়। এবং স্বাভাবিকভাবেই যেহেতু পুরাণকে নিয়ে লেখা হয়, তাই স্বাভাবিকভাবেই রামায়ণ মহাভারত যাহাই পড়ি, আমাদের পুরাণের মূল
বৈশিষ্ট্যই হচ্ছে ধর্মের জয় আর অধর্মের পরাজয়, যা মহাকাব্যেও আমরা লক্ষ্য করি, সেটা কিন্তু পৌরাণিক নাটকেও লক্ষ্য করা যায়। এবার আমরা কিছু নাটক ধরে যদি ব্যাপারগুলোকে তুলে ধরবার চেষ্টা করি, আমাদেরকে মনে রাখতে হবে যে পৌরাণিক নাটক ব্যাপারটা আমাদের বাংলা সাহিত্যে, বাংলা নাটকের জগতে যার হাত ধরে খুব জনপ্রিয়তাটা পাচ্ছে তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। তার একটা কারণ হচ্ছে যে বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণের সিংহচ্ছায়া লাভ করা, এটাও যেমন একটা দিক, তেমনি সেই যুগে গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাটককার, নির্দেশক, অভিনেতা, তাকে ছাড়া কোনো সাধারণ রঙ্গমঞ্চ চলছে না। সেই সময় দাঁড়িয়ে থিয়েটারের জন্য নাটক লিখতে বসে তার নিজস্ব প্রবণতা যেমন পুরাণের দিকে ছিল, পাশাপাশি সেই সময় পুরাণ বা পৌরাণিক প্রসঙ্গ নিয়ে নাটক মঞ্চায়িত করলে দর্শকদের সমাগম ঘটত, টিকিট বিক্রি ভালো হতো। এটার জন্য থিয়েটারের মালিকরাই চাইতেন যে গিরিশচন্দ্র পুরাণ নিয়ে নাটক লিখুক। আর একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে দেশাত্মবোধক নাটকের অভিনয়ের মধ্য দিয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করার ফলে সেদিন কিন্তু ইংরেজ সরকার নাটকের কণ্ঠরোধ করতে চেয়েছিল। নাট্য নিয়ন্ত্রণে জারি হওয়ার কথাও আমরা জানি 1876-এর দিকে। ফলে এই যে একটা প্রতিবন্ধকতা, সেখান থেকে বেরিয়ে নাটকের বিষয় নির্বাচনের ক্ষেত্রেও পুরাণকে অবলম্বন করবার একটা প্রবণতা তৈরি হয়, সহজ পথ। এখন এই পুরাণ নিয়ে যারা নাটক লিখছেন, আমরা আগেই বললাম যে গিরিশচন্দ্র ঘোষ তাদের মধ্যে অন্যতম। এক্ষেত্রে গিরিশচন্দ্রের খুব জনপ্রিয় একটি নাটকের কথা আমরা খুব চর্চার মধ্যে আনি, সেটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর। মূলত নাভাজি দাসের লেখা ভক্তমাল গ্রন্থ থেকে, সরাসরি পুরাণ নয়, নাভাজি দাসের লেখা ভক্তমাল গ্রন্থ থেকে এই কাহিনী নেওয়া হয়েছে। কিন্তু এটাকে পৌরাণিক নাটক বলবো কারণ ওই যে পুরাণের যে মূল রস, ভক্তি রস সঞ্চার করা, সেটাই নাটকের মধ্যে আছে। একজন ব্রাহ্মণ সন্তান বিল্ল ঠাকুর, তিনি চিন্তামণি নামক এক গণিকার প্রেমে আসক্ত। তার দেহ আকর্ষণ শুধু নয়, তার শরীরের আকর্ষণ শুধু নয়, চিন্তামণিকে সে ভালোবাসে। তাই পিতৃশ্রাদ্ধের দিন সমস্ত কিছু প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নদী সাঁতরে সে চলে যেতে পারে চিন্তামণির কাছে। একজন মানুষ, একজন পার্থিব মানুষের প্রতি তার ভালোবাসার টানে এই যে ত্যাগ স্বীকার, এ তো সাধনার কথা বলে। একজন সাধকই পারেন এইভাবে সাধনার পথে হাঁটতে। এই যে একজন মানুষ একজন নারীর প্রতি তার যে ভালোবাসার টান, সেই টানে সে কী করতে পারে না, অসাধ্য সাধন করতে পারে, কিচ্ছু সাধনা করতে পারে। এ তো সাধনার কথা বলছে, যেখানে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও একজন মানুষ আর একজন মানুষের প্রতি ভালোবাসার টানে নদী পার হয়ে যেতে পারে। তখন চিন্তামণিকে উপলব্ধি করতে হয় যে সে তো একটা গণিকা, পতিতা, তার কি এতখানি ভালোবাসা, এতখানি কারো শ্রদ্ধা, এতখানি কারো কিচ্ছু সাধনার যে দাবি, সেটা কি তার পক্ষে উপযুক্ত? সে তো এতখানি যোগ্য নয়। তখন সে তাকে একটা কথা বলে যে এই মন আমি বেশ্যা, যদি আমায় না দিয়ে হরিপাদ পদ্মে দিতে তাহলে তোমার কাজে লাগতো। অর্থাৎ আমি তো একটা বেশ্যা, তুমি যে সাধনা করছো আমাকে নিয়ে, তো সাধনার কথা বলে। এ তো শুধু লৌকিক প্রেম নয়, ঈশ্বরের জন্য, ঈশ্বর প্রেমের জন্য মানুষ, একজন ভক্তই সাধনা করে। তুমি তো সেই ভক্তে পরিণত হয়েছ, আমি তোমার এই সাধনার উপযুক্ত লোক নই, শ্রীকৃষ্ণের নিজেকে সমর্পণ করো। এটা বিল্বমঙ্গলের চোখ খুলে দিচ্ছে। বিল্বমঙ্গল এবার শ্রীকৃষ্ণের পথে হাঁটছে, মাঝে তারও কিছু বিভ্রান্তি হয়েছে, কিন্তু যেভাবে শেষ পর্যন্ত এই নাটকের সমস্ত পাত্রপাত্রী, চিন্তামণি পর্যন্ত সকলেই যেভাবে শ্রীকৃষ্ণের প্রতি নিজেকে নিবেদন করেছেন, রাধাকৃষ্ণের ঝুলন মূর্তি, দোলযাত্রার মূর্তি, যেভাবে যুগল মূর্তি যাকে বলতে পারি, সেটাকে যেভাবে দেখানো হচ্ছে, অন্ধ বিল্বমঙ্গল আবার দৃষ্টি ফিরে পাচ্ছে, সবটাই কিন্তু একটা ভক্তিরস, একটা অলৌকিকতার আবেদন তৈরি করছে। এই অলৌকিকতার আবেদন, ঈশ্বর সব পারেন, এটাও কিন্তু পৌরাণিক নাটকের একটা বৈশিষ্ট্য। অন্ধ বিল্বমঙ্গল দৃষ্টি ফিরে পাচ্ছে। আবার মানবিক চরিত্র হিসেবে নাটকের যে দাবি বলছিলাম, সে কথাও কিন্তু এটা আছে। এই যে একটা মানুষ ভুল পথে হাঁটছিল, তা থেকে ঠিক পথে গেল, তার মধ্যে অনেকটা ঝড়, অনেকটা দ্বন্দ্ব হলো। যাকে সে ভালোবাসত, তার সেই পাত্র, সেখান থেকে তার মনকে সরিয়ে নিয়ে ঈশ্বরের মধ্যে সমর্পণ করা, এটাও তো মুখের কথা নয়। অনেকটা ঘাত প্রতিঘাত, রক্তক্ষরণ হয়েছে। অন্ধ বিল্বমঙ্গল দৃষ্টি ফিরে পাচ্ছে, এ তো শুধুমাত্র অলৌকিকতা নয়, এর মধ্যে একটা রূপকার্থ রয়েছে যে জীবনে ভুল পথে ছিল বিল্বমঙ্গল, ঠিক পথে চালিত হলো। ফলে আধুনিক নাটকের যে রূপকার্থ, সেই রূপকার্থ এর মধ্যে রয়েছে। অন্ধ বিল্বমঙ্গলের দৃষ্টি ফিরে পাওয়া সেই তাৎপর্যকে বহন করে। ফলে এই নাটক পৌরাণিক নাটক। পুরাণের উপযোগী ভক্তিরস এই নাটকে আছে। শ্রীকৃষ্ণকে আরাধ্য দেবতা রূপে সামনে রেখে চরিত্রগুলোর মানসিক বদলকে দেখানো হয়েছে। ভক্তির মধ্যে, সম্পূর্ণ শান্তির মধ্যে এই নাটকের সমস্ত ঘটনাধারার একটা পরিণতিকে দেখানো হয়েছে। ফলে পৌরাণিক নাটকের লক্ষণ এই নাটক রক্ষা করেছে।
কিংবা আমরা যদি আরও কিছু নাটকের কথা বলি, মন্মথরায়ের কারাগার, সেখানে কংসের অত্যাচারে যাদবকুলের যে দুর্দশা, শেষ পর্যন্ত কংসের কারাগারে কৃষ্ণের জন্ম, কৃষ্ণকে ঘিরে বলা যেতে পারে সেদিনের যাদবদের যে প্রত্যাশা, বলা যেতে পারে ধরিত্রীর স্বাধীনতার যে প্রশ্ন, সেই সব কিছু এর মধ্যে আছে। কৃষ্ণকে ঘিরে একটা ভক্তি রস, প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকের গানগুলোও সেই ভক্তির আবেদন তৈরি করছে, কবে মহাপুরুষ কৃষ্ণ জন্ম নেবে। ফলে এই নাটকের মধ্যেও ভক্তি আছে। পুরাণের উপযোগী ভাগবত পুরাণের কাহিনী অবলম্বন করে এই নাটকও আমাদের মনে ভক্তিরস সঞ্চার করে, নাটকের গানগুলোও সেই ভক্তিরসকে সঞ্চার করছে। কিন্তু এই নাটকের মধ্যেও রয়েছে আধুনিকতার দাবি। এই নাটক একই সঙ্গে আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপট রচনা করছে। কংস জানিয়ে দিচ্ছে বিষ্ণুর উপাসনা করা যাবে না, যাদবকুল তার বিরুদ্ধে চলছে। আমরা দেখতে পাবো যে যেভাবে এই নাটকের মধ্যে কংসের দাবিকে উপেক্ষা করা হচ্ছে, তা তো সেদিনের আইন অমান্য আন্দোলন, ইংরেজ সরকারের আইন, তার বিরুদ্ধে ভারতবাসীর স্বাধীনতা প্রেমীদের, দেশপ্রেমীদের দেশাত্মবোধক যে তাদের যে আবেদন, তারা যেভাবে লড়াই করেছিল ইংরেজের আইনের বিরুদ্ধে, সেই আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটকে তৈরি করে দিচ্ছে। বসুদেব চরিত্রের মধ্যে যেভাবে অহিংসতার প্রত্যক্ষ লক্ষ্য করি আমরা, অস্ত্র ত্যাগ করছেন, অস্ত্র ত্যাগ করে মার খেলে তবেই ভগবান জন্ম নেয়। এই যে একজন মহাপুরুষের জন্মের জন্য আমরা নেতাজির মতো মহাপুরুষদেরকে দেখেছি যারা দেশকে স্বাধীনতা দিয়েছিল, এই যে মহাপুরুষদের আবির্ভাবের জন্য তারা নিজেদের বলা যেতে পারে শরীরটাকে কংসের কাছে সঁপে দিচ্ছে, লড়াই করবে না, অসহযোগের যে ব্যাপারটা আমরা দেখতে পাবো গান্ধীজির মধ্যে ছিল, সেটাকেও এই নাটকের মধ্যে আনা হয়েছে। ফলে এই নাটক পুরাণের দাবিকে মিটিয়েও যেন সে যুগের যে স্বাধীনতা প্রেমী মানুষের যে অন্তরের আকাঙ্ক্ষা তাকে রূপ দিচ্ছে। ফলে আমরা বলতে পারি যে পৌরাণিক নাটকের প্রাথমিকভাবে যে ভাগ, সেটা হচ্ছে পৌরাণিক নাটক। এই শব্দ দিয়ে তাকে আমরা চিহ্নিত করব। এবং সেই নাটকের মধ্যে দু ধরনের নাটক থাকতে পারে। এক ধরনের নাটক শুধুই পুরাণ নির্ভর নাটক, কিছু আধুনিক চরিত্রের দ্বন্দ্ব থাকতে পারে এবং তাকে আশ্রয় করে একটা ভক্তিরস সঞ্চার করা থাকে, এটা যেমনটা আমরা বিল্বমঙ্গল ঠাকুরকে বললাম। আর একটা ক্যাটাগরি থাকতে পারে, সেটাকেও পৌরাণিক নাটকে বলবো, সেটা পুরাণ বা পৌরাণিক নাটকের শর্তকে রক্ষা করেও সমকালীন সমাজ চেতনাকে ধারণ করতে পারে। যেভাবে আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটটাকে, গান্ধীজির অসহযোগ আন্দোলনের দাবিটাকে যেভাবে এই কারাগারের মধ্যে রাখা হয়েছে, সেদিন যেভাবে ইংরেজ সরকার দেশপ্রেমিকদের কারাগারে ভর্তি করে, কারাগারে বন্দি করে কারাগারকে একটা পবিত্র ক্ষেত্র করে তুলেছেন, কংসের কারাগারে কৃষ্ণের জন্ম সেই পবিত্র ক্ষেত্র। এইভাবে একটা রূপকার্থকে তুলে ধরে এই নাটক যেন পুরাণকে অবলম্বন করে ভক্তিরস সঞ্চার করেও যেন একটা সমকালীনতার দর্পণ হয়ে ওঠে, সমকালের দর্পণ হয়ে ওঠে। ফলে পুরাণ নির্ভর নাটক, পুরাণ নির্ভর বলা উচিত নয়, পৌরাণিক নাটকের দুটো ক্যাটাগরি থাকতে পারে। একটা শুধুই পৌরাণিক নাটক, আর একটা পুরাণকে অবলম্বন করে নাটক লেখা হয়ে পৌরাণিক নাটকের শর্তকে রক্ষা করেও সেটা কীভাবে সমাজ চেতনাকে ধারণ করতে পারে, এই দুটো দিক থেকে তাকে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা শুধুই পৌরাণিক নাটক, আর একটা পৌরাণিক নাটক হয়েও সেটা আধুনিক সমাজ চেতনা নির্ভর একটা দাবিকে তৈরি করে আরেক ধরনের নাটক হতে পারে। এটাকে সাধারণত একটা ক্যাটাগরির মধ্যেই রাখা যাবে, কিন্তু এর মধ্যে ছোটোখাটো সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে, যে পার্থক্য দুটো বিল্বমঙ্গল ঠাকুর আর আমাদের কারাগারের মধ্যে আছে। কিন্তু সামগ্রিকভাবে এগুলোকে পৌরাণিক নাটক বলবো। কিন্তু আরেক শ্রেণীর নাটক আছে যাকে আমরা বলবো পুরাণ নির্ভর নাটক। আমরা আগেই বলেছি যে পুরাণকে নিয়ে পৌরাণিক নাটক লেখা হয়, কিন্তু পুরাণকে না নিয়েও পৌরাণিক নাটক লেখা হতে পারে একটা শর্তেই, সেটা হচ্ছে ভক্তি রস সঞ্চার করা। যদি ভক্তি রসকে না তুলে ধরতে পারে তাহলে সেটা পৌরাণিক নাটক নয়। এমন অনেক নাটক আছে যেখানে পুরাণের কাহিনীকে অনেক সময় পুরাণ বা লৌকিক পুরাণের প্রসঙ্গকে নিয়ে লেখা নাটক হয়েছে, কিন্তু সে নাটক পুরাণের ভক্তিরস সঞ্চার করেনি, সে কিন্তু আধুনিক সমস্যাকেই প্রধানতম গুরুত্ব দিয়েছে। কারাগার পুরাণের ভক্তিরসকেও সঞ্চার করেছে, আবার আধুনিক সমস্যাকেও এনেছে। কিন্তু আমরা যখন শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালার মতো নাটক পড়ব, তখন দেখতে পাবো যে চাঁদ বণিকের পালা আসলে মনসামঙ্গলের যে লৌকিক কাহিনী, যেটাকে আমরা বলতে পারি লৌকিক পুরাণ, সেই গল্পকে অবলম্বন করে মনসার প্রতি অন্ধ ভক্তি নিবেদন, এই সমস্ত কিন্তু দেখানো হয়নি। মনসার বিজয়গাথা বা এই কোনো মনসামঙ্গলের কাহিনী নয়। মনসামঙ্গলের গল্পকে এখানে নতুনভাবে দেখা হয়েছে, যেখানে চাঁদের সঙ্গে মনসার দ্বন্দ্ব আসলে শম্ভু মিত্রের লেখনীতে, তার উপস্থাপনায় সমকালীন রাজনৈতিক দ্বন্দ্বকে তুলে ধরে, যেখানে চাঁদ একটা পক্ষ, মনসা একটা পক্ষ। চাঁদ সত্যের পথে, ন্যায়ের পথে, শিবের উপাসক সে। মনসা অন্ধ রাজনৈতিক শক্তির প্রতীক, যে রাজনৈতিক শক্তির ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে ব্যক্তির স্বাধীনতাকে হরণ করতে চায়, তাকে একটা রাজনৈতিক
ক্যাডারের মধ্যে, রাজনৈতিক একটা ছত্রছায়ার মধ্যে তাকে বেঁধে দিতে চায়, কিন্তু চাঁদ সওদাগর তার ব্যক্তিত্ব নিয়ে, তার সততা, তার ন্যায়, তার আদর্শের পথে চলতে চায়। শিবের সে উপাসক, বারবার সে পাড়ি দেয়। এই পাড়ি দেওয়া যেন সেদিনের অন্ধ রাজনৈতিক বাতাবরণের মধ্যে একজন প্রকৃত আদর্শবাদী বিবেকবান মানুষ, যিনি সমাজকে ভালোবাসেন, সমাজের প্রতি দায়বদ্ধতা যার মধ্যে রয়েছে, যথার্থ অস্তিত্বের দর্শনটা যার মধ্যে রয়েছে, সেরকম একজন মানুষের প্রতীক যেন আমাদের বলতে পারা যেতে পারে চাঁদ সওদাগরকে। শুভ বুদ্ধি, বিবেকের প্রতীক, যে বারবার পাড়ি দেয় নতুন পৃথিবী, নতুন বাংলা, নতুন ভারতবর্ষের জন্য। ফলে এই নাটকের মধ্যে মনসার প্রতি কোনো অন্ধ বলা যেতে পারে ভক্তি নেই। ভক্তিরসের নাটকে নয়, মনসামঙ্গলের কোনো কাহিনী নয়। মনসামঙ্গলের কাহিনীকে কোনো মনসামঙ্গল গাথায় পরিণত করা হয়নি, মনসার বিজয় গাথায় পরিণত করা হয়নি। মনসা এখানে অপোজিট শক্তি, অন্ধ রাজনৈতিক শক্তির প্রতীক, যার বিরুদ্ধে লড়াই করছে চাঁদ বণিক, চাঁদ সওদাগর। সততার প্রতীক, ন্যায়ের প্রতীক, আদর্শের প্রতীক, শুভ বুদ্ধির প্রতীক, যা অশুভ রাজনৈতিক শক্তির সঙ্গে আঁতাত করেনি, লড়াই করতে চেয়েছে। ফলে এই নাটক পুরাণকে নিয়ে লেখা হলেও এখানে পুরাণের ভক্তিরসকে সঞ্চার করা হয়নি, আধুনিক সমস্যাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাই একে আমরা পৌরাণিক নাটক বলবো না, একে বলবো পুরাণ নির্ভর নাটক। পৌরাণিক নয়, কিন্তু কারাগার আর মন্মথ আমাদের গিরিশচন্দ্র ঘোষের বিল্বমঙ্গল ঠাকুর, সেগুলো কিন্তু পুরাণ নির্ভর নাটক শুধু নয়, সেটা পৌরাণিক নাটক। কারণ সেগুলোর মধ্যে মাত্রাগত তফাৎ থাকতে পারে, কিন্তু সেগুলো পুরাণ নির্ভর নাটক না হয়ে পৌরাণিক নাটক হচ্ছে, কারণ আমরা আগেই বলেছি সেগুলোর মধ্যে পুরাণের উপযোগী ভক্তিরসকে সঞ্চার করা হয়েছে, সেটা মূল টার্গেট। পাশে কম বেশি সেটা সমাজকে তুলে ধরেছে, কম বেশি সেটা শুধুমাত্র নাটকের একটা দাবি নিয়ে চরিত্রের অন্তর্দ্বন্দ্বকে দেখিয়েছে। ফলে সেগুলোকে আমরা পৌরাণিক নাটক বলবো। আর চাঁদ বণিকের পালা আমাদের কাছে শুধুই পুরাণ নির্ভর নাটক। পৌরাণিক নাটক নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনায় সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।